ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। জামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে মহাভারতের চরিত্র কথা পর্যায়ে শকুনি চরিত্র আলোচনার প্রথম পর্ব যারা শুনতে এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্ষত্রিয় শাসিত দাপর যুগের শেষ পাদে ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল হস্তিনাপুর নগরী। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রাজা মহারাজারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়ে পড়েছিল সেই রাজনীতির সঙ্গে। কারণ হস্তিনাপুরে এত বড় বড় মহাবীর ও মহামানবের আবির্ভাব ঘটেছিল যা ভারতবর্ষের অন্য কোথাও ঘটেনি। যেমন ভীষ্ম, যুধিষ্ঠির, দুর্যোধন, ভীম, অর্জুন, অভিমন্যু প্রমুখ। আবার বেশ কয়েকজন মহাবীর এই রাজ পরিবারের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন কারণে, যেমন দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা এবং কর্ণ। আত্মীয়তার সূত্রে পাশে এসে দাঁড়িয়েছিলেন ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, শল্য, সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ। সব মিলিয়ে সে এক বিশাল জ্যোতিষ্কমণ্ডলী। চোখ ধাঁধানো তার বর্ণবাহার, শিহরিত করার মতো শক্তি ও শৌর্য, আমাদের দৃষ্টিতে শুধু অপার বিস্ময়। ততোধিক বিস্ময়কর মহাভারতের অমর রচয়িতা মহর্ষি ব্যাস। তিনি যে কিভাবে এই বীর মহাত্মাদের মাঝে শকুনির মতো ক্ষাত্রশক্তিহীন সুযোগ সন্ধানী এক কপটকে স্থাপন করলেন এবং তার কীর্তি কাহিনী অপূর্ব দক্ষতায় প্রকাশ করলেন, তা বাস্তবিক তুলনাহীন। আর কি সুন্দর মানিয়েও গেল এখানে শকুনির অন্তর্ভুক্তি। তাকে ছাড়া মহাভারত ভাবাই যায় না। যে কোনো স্বার্থান্বেষী কপট মানুষের কাছে শকুনি এক আদর্শ দৃষ্টান্ত। ক্ষাত্রবীর্যহীন এক ব্যক্তি প্রায় সারা জীবন পরম সুখে কাটিয়ে দিলেন হস্তিনাপুরের রাজবংশের মতো এক বিখ্যাত পরিবারে। এটা সত্যি অবাক করে দেয় আমাদের। তিনি যোদ্ধা হিসেবে নিতান্তই সামান্য। ভীষ্মের কথা থেকে আমরা সেটা জানতে পারি। এমন মানুষ যে যুদ্ধ বা মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে চলবেন, তাতে আর আশ্চর্যের কি আছে। তার পথ তাই ভিড়ের আড়ালে সুযোগ সন্ধানী গুপ্ত ঘাতকের। কপটতা, হিংসা, ক্রূরতা ছাড়াও আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল শকুনির। সেটি হলো মানুষের মন বোঝার ক্ষমতা। কোন সময় কাকে কি কথা বললে কার্যোদ্ধার হবে সেটা তার মতো খুব কম লোক বুঝত। অর্থাৎ ধূর্ত ও সুযোগ সন্ধানী হবার সমস্ত রসদ ছিল তার মধ্যে। শকুনি বুঝতে পেরেছিলেন হস্তিনাপুরের রাজসিংহাসনের অধিকারী ন্যায়ত যুধিষ্ঠির, সেই সঙ্গে আছে তার যথেষ্ট যোগ্যতাও। তাকে সাহায্য করতে পাশে উপস্থিত রয়েছেন 4 পরাক্রমশালী বীর। হস্তিনাপুরের ভবিষ্যৎ আসলে তারাই। কিন্তু এতে তার বড় সমস্যা। তিনি ততদিনই এখানে রাজসুখ ভোগ করে যেতে পারবেন যতদিন তার ভগিনীপতি ধৃতরাষ্ট্র রাজসিংহাসনে বসে থাকবেন। এক্ষেত্রে সুবিধে অবশ্য একটা আছে, ধৃতরাষ্ট্র সিংহাসন লোলুপ, সিংহাসন আঁকড়ে ধরে থাকতে চান এবং পুত্র স্নেহে অন্ধ। পুত্র দুর্যোধনও পিতার মতো লোভী, বেপরোয়া, উপরন্তু স্থূলবুদ্ধি সম্পন্ন, যাকে প্রভাবিত করা খুব সহজ। শকুনি ধৃতরাষ্ট্রের মতোই রাজসিংহাসনে দেখতে চান দুর্যোধনকে। তাই প্রথমে দুর্যোধন এবং তারপর তার মাধ্যমে ধৃতরাষ্ট্রকে তাদের মনোমতো বদবুদ্ধি যোগান দিতে পারলে এবং রাজশক্তি সহায় তা ফলপ্রসূ করতে পারলেই কেল্লাফতে। হস্তিনাপুরে রাজসুখ ভোগ তার পাকা। পথের কাঁটা একটাই, যুধিষ্ঠির। তাই শকুনির যত ভাবনা, চিন্তা, ক্রিয়া, প্রতিক্রিয়া শুধু এই 3 জনের সঙ্গে। প্রসঙ্গত বলে রাখি, মহাভারতের প্রত্যেকটি চরিত্রের সঙ্গে বিভিন্ন কারণে যুধিষ্ঠিরের একটা সংযোগ আছে। এটা
প্রত্যেকটা চরিত্র আলোচনার সময়ই পাবেন একটা অদ্ভুত রকমের যোগাযোগ, হয়তো অল্প সময়ের কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, শকুনি যে গান্ধার রাজ্যের মানুষ, বর্তমানে সেটিকে আমরা কান্দাহার বলে থাকি। ঋগ্বেদের প্রমাণে গান্ধারকে আমরা ভারতবর্ষের অংশ বলেই জানি। সে সময় তাদের বিশেষ কিছু সুনাম ছিল বলে মনে হয় না। পরবর্তীকালে উপনিষদের যুগে বিদ্যাবত্তার দিক থেকে গান্ধারের বেশ নামডাক হয়েছিল, কিন্তু মহাভারতের যুগে সেই সুনাম আর অক্ষুণ্ণ থাকেনি। কিরাত বর্বরদের সমপর্যায়ভুক্ত হয়ে পড়ে তারা। আয়তনে অবশ্য এই রাজ্য বেশ বড় ছিল। রাওয়ালপিন্ডি ছাড়িয়ে সিন্ধু নদের দুই পাড় জুড়ে অনেক অংশে ছিল এদের আধিপত্য। জায়গাটা প্রধানত পার্বত্য ভূমি, ছোট ছোট পাহাড় আর নদীতে ভর্তি। এখানে যুদ্ধ বাঁধলে এখানকার মানুষরা স্বাভাবিকভাবেই পাহাড়ের বা ঘন জঙ্গলের আড়াল থেকে চোরা গোপ্তা আক্রমণ করত। বিশাল যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি হয়ে ক্ষত্রিয় বীরের মাহাত্ম্যে যুদ্ধ তারা করেছে বলে মনে হয় না। এই চোরা গোপ্তা বা অতর্কিতভাবে আড়ালে আবডাল থেকে লুকিয়ে যুদ্ধ করার মানসিকতা এবং শক, কিরাত, কম্বোজ প্রভৃতি হিন জাতির সাহচর্য তাদের মানসিকতা এবং সংস্কৃতিতে প্রবেশ করেছিল স্বচ্ছন্দে। এ কারণে তাদের আভিজাত্য গিয়েছিল হারিয়ে। মহাভারতে বিদুর আর যুধিষ্ঠিরের মুখে শকুনি সম্বন্ধে যে বিশেষণটা শুনি, শকুনি পার্বতীয়, অর্থাৎ পাহাড়ি মানুষ শকুনি, তাতে ওই আভিজাত্যহীন এবং কপট স্বভাবের প্রতি ইঙ্গিতটাই স্পষ্ট হয়। শকুনির মধ্যে তার জন্মস্থান সূত্রে প্রাপ্ত গুণগুলি তা বেশি দেখি। হস্তিনাপুর রাজবংশে চিত্রাঙ্গদ বিচিত্রবীর্য মারা যাবার পর এক ভয়ানক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল কোনো বংশধর না থাকাতে। বাধ্য হয়ে সত্যবতী ও ভীষ্মকে নিয়োগ প্রথার সাহায্য নিতে হয়েছিল। তাই ধৃতরাষ্ট্র পাণ্ডুর বিবাহের সময় কুলজ্যেষ্ঠ ভীষ্মকে বেশি ভাবিত করেছিল যে এমন মেয়েদের সঙ্গে এদের বিবাহ দেওয়া উচিত যাতে বংশধারা ঠিকমতো অক্ষুণ্ণ থাকে। ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীকে নির্বাচন এ কারণেই করেছিলেন ভীষ্ম। ব্যাসদেব বলেছিলেন ধৃতরাষ্ট্র শতপুত্রের জনক হবেন, তার জন্মের আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। কেননা আর গান্ধারীর ক্ষেত্রেও একটা একই ধরনের বিষয় ছিল। ভীষ্ম শুনেছিলেন গান্ধারী মহাদেবের কাছ থেকে বর লাভ করেছেন, শতপুত্রের জননী হবেন। ভীষ্মের সঙ্গে গান্ধাররাজ সুবলের সম্পর্ক ভালো ছিল। ভীষ্ম চরিত্র আলোচনার সময় এটা খুব বড় করে ভালো করে স্পষ্ট করে বলেছি, কারণ অনেকের ধারণা, ভুল ধারণা যে ভীষ্মের সঙ্গে গান্ধার রাজের নাকি সম্পর্ক ভালো ছিল না, কি সব জেল টেল খাটিয়েছিল টাটিয়েছিল, সব গালগপ্প, কান দেবেন না। সুবলের সঙ্গে ভীষ্মের খুব ভালো সম্পর্ক ছিল। আর গান্ধারীকে ধৃতরাষ্ট্রের বধূরূপে পাওয়ার জন্য তিনি দূত মারফত প্রার্থনা জানিয়েছিলেন, কোনো আদেশ উপদেশ করেননি, কোনো চাপ সৃষ্টি তো করেনি। উপরন্তু তিনি দূতকে বলে দিয়েছিলেন সে যেন মহারাজ সুবলকে বলে দেয় ধৃতরাষ্ট্র জন্মান্ধ বলে জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও রাজা হতে পারবে না। মহারাজ সুবল সব জেনে বুঝে হস্তিনাপুর রাজবংশের মর্যাদার কথা স্মরণ করে তার কন্যাকে ধৃতরাষ্ট্রের হাতে তুলে দিতে সম্মত হয়েছিলেন। এই সময় তার পরিবারের বাকি সদস্যদের কোনো প্রতিক্রিয়া জানা যায় না, শুধু বলা আছে গান্ধারী তার স্বামীকে অতিক্রম করবেন না বলে নিজের চোখ দুটি চিরকালের মতো পট্টবস্ত্রে আবৃত করেছিলেন। এ ব্যাপারে শকুনির কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও আমরা অনুমান করতে পারি তিনি নিশ্চয়ই খুশি হননি। এই অনুমানের কোনো সুযোগ না দিয়ে যদি শকুনের প্রতিক্রিয়াটি স্পষ্ট করে উল্লেখ করা থাকতো তাহলে খুব ভালো হতো, কেননা পরবর্তীকালে এই অনুল্লেখিত বিষয়টিকে ভিত্তি করে বেশ কিছু গালগপ্প বানানো হয়েছে, যার মূল বক্তব্য বোন গান্ধারীর সঙ্গে অবিচারের প্রতিশোধ নিতেই নাকি শকুনি তার কপট বুদ্ধি প্রয়োগ করে ধ্বংস করে দেন হস্তিনাপুর রাজবংশ। কিন্তু এই অনুমান আদৌ যুক্তিযুক্ত নয়, কেননা শকুনির সম্পূর্ণ জীবনীটি আলোচনা করলেই বোঝা যায় দুর্যোধন ও ধৃতরাষ্ট্রকে অবলম্বন করে তিনি নিরাপদে সারা জীবন রাজসুখ ভোগ করে কাটাতেই চেয়েছিলেন। যুদ্ধ সংঘর্ষ তিনি আদৌ পছন্দ করতেন না।
যে ডালে বসে আছেন সেই ডাল কেটে ফেলার মতো নির্বোধ অন্তত শকুনি ছিলেন না। নামে তিনি গান্ধার রাজের রাজপুত্র, কিন্তু সেখানে কি আর এমন সুখ ঐশ্বর্য প্রতিপত্তি। তাই নিজের রাজ্যের কথা প্রায় বিস্মৃত হয়ে তিনি সুযোগ বুঝে হস্তিনাপুরে এসে আশ্রয় নিলেন এবং যুদ্ধের শেষ দিন পর্যন্ত নিজের প্রাণটাকে কি অভূতপূর্ব কৌশলে বাঁচিয়ে রাখলেন, আমাদের বেশ মজা লাগে সেটা দেখতে। শকুনি হস্তিনাপুরে প্রথম আসেন তার ভগিনী গান্ধারীকে নিয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ দিতে। জন্মান্ধ ধৃতরাষ্ট্রের পক্ষে দুর্গম পার্বত্য পথ পেরিয়ে বিবাহ করতে যাওয়াটা ঝুঁকিপূর্ণ ছিল। তাই ভীষ্মের প্রস্তাব মেনে রাজা সুবল তার মেয়েকে শকুনির সঙ্গে হস্তিনাপুরে পাঠিয়ে দেন বিবাহের জন্য। সঙ্গে বস্ত্র অলঙ্কার, অশ্ব, হস্তি, দাস দাসী প্রভৃতি প্রচুর যৌতুক। হস্তিনাপুরে এসে নির্দিষ্ট দিনে শকুনি তার পিতার হয়ে গান্ধারীকে তুলে দেন ধৃতরাষ্ট্রের হাতে। শাস্ত্রমতে বিবাহ হয় তাদের। দুই পক্ষের কুটুম্বিতা সম্পূর্ণ হলে ভীষ্ম শকুনিকে যোগ্য সম্মান ও মর্যাদা দিয়ে তুষ্ট করেন এবং শকুনি ফিরে আসেন স্বভূমিতে। এটা পরিষ্কার করেই বলা আছে মহাভারতে। মহাভারতের প্রমাণেই আমরা জানি ধৃতরাষ্ট্র ভাই পাণ্ডুকে আন্তরিকভাবেই ভালোবাসতেন। চিরকাল তার প্রতি সেই ভালোবাসা ও কৃতজ্ঞতা অক্ষুণ্ণও থেকেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পাণ্ডু বনে চলে যাওয়ার পর ধৃতরাষ্ট্র নিয়মিত তার খোঁজ নিলেও এবং নানা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাঠালেও সেসব পাঠানো একদিন বন্ধও হয়ে গেল। পাণ্ডু তো খবর পাঠিয়ে দিলেন তিনি প্রব্রত জানিয়েছেন, আর কিছু পাঠাতেও হবে না। তখন থেকে দুই ভাইয়ের মধ্যে সংযোগ ছিন্ন। ধৃতরাষ্ট্র এবার স্বপ্ন দেখতে শুরু করলেন। জ্যেষ্ঠ হয়েও তিনি যে সৌভাগ্য থেকে বঞ্চিত, তার যে ছেলে হবে সে যেন এই খামতিটি পূর্ণ করেন। তার এই আকাঙ্ক্ষা, বলা উচিত উদগ্র আকাঙ্ক্ষা, সঞ্চারিত হলো এমনকি তার ধর্মনিষ্ঠা পত্নী গান্ধারীর মধ্যেও। কেননা বেশ কিছুদিন পর দেখছি শতশৃঙ্গ পর্বত থেকে যখন সংবাদ এলো পাণ্ডু এক পুত্রের জন্মদান করেছেন, তখন ঈর্ষার হতাশায় গর্ভপাত করে ফেলেন গান্ধারী। এর 1 বছর পর তিনি দুর্যোধনের জন্মদান করলে ধৃতরাষ্ট্র তড়িঘড়ি সভা ডেকে জানতে চান ভবিষ্যতে যুধিষ্ঠিরের পর দুর্যোধন রাজা হবে তো। কার্যত অসম্ভব এমন একটা প্রস্তাব শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সকল সভাসদ। চারিদিকে দেখা গিয়েছিল নানা দুর্লক্ষণ। আর এটাই মনে হয় শকুনির হস্তিনাপুরে আগমনের পটভূমি নির্মাণ। কোনো মানুষ বা ঘটনা এমনি এমনি ঘটে না, তার আগে একটা পটভূমি রচিত হয়, পরিবেশের সৃষ্টি হয়। ঈর্ষা আর উচ্চাকাঙ্ক্ষার ভিতের ওপরেই তো গড়ে উঠবে কূটনীতির রাজপ্রাসাদ। হরিদাস সিদ্ধান্তবাগীর সম্পাদিত মহাভারত, যেটি থেকে আমরা মহাভারতের চরিত্র আলোচনা করছি, সেখানে একটি তথ্য না থাকলেও সীতারাম দাস বৈদিক মহাবিদ্যালয় থেকে প্রকাশিত ও জ্যোতির্ময় নন্দ বেদান্ত তীর্থ অনুদিত মহাভারতে দেখছি পিতৃহারা পাণ্ডবরা মায়ের সঙ্গে হস্তিনাপুরে আসার কিছুকাল পর দুর্যোধন ভীমকে বিষ খাইয়ে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছে। এর পরিকল্পনাকারীদের মধ্যে রয়েছে শকুনি এবং কর্ণ। কিন্তু মনে হয় তথ্যটি সঠিক নয়। কেননা এর কিছুদিন পর রাজকুমাররা প্রথমে কৃপাচার্য তারপর দ্রোণাচার্যের আশ্রমে অস্ত্র শিক্ষার জন্য ভর্তি হন। দ্রোণাচার্যের আশ্রমেই কর্ণের সঙ্গে দুর্যোধনের বন্ধুত্ব হয়েছিল। সুতরাং ভীমকে বিষ খাইয়ে মেরে ফেলার বুদ্ধি দুর্যোধনের একার। এর পেছনে কর্ণ তো নয়ই, শকুনিও হয়তো ছিলেন না। দ্রোণাচার্যের আশ্রম থেকে ফিরে আসার কিছু কাল পর যুবরাজ পদে অধিষ্ঠিত হন যুধিষ্ঠির। পাণ্ডবদের জনপ্রিয়তা তখন তুঙ্গে। তাঁদের বাড়ন্ত দেখে ঈর্ষায় জ্বলে যাচ্ছেন ধৃতরাষ্ট্র আর দুর্যোধন। ধৃতরাষ্ট্র তো আবার তার অন্যতম মন্ত্রী কনিককে নিভৃতে ডেকে পরামর্শ চাইছেন কি করে পাণ্ডবদের সরিয়ে দুর্যোধনকে সিংহাসনে বসানো যায়। তখনও মহাভারতের এই প্রেক্ষাপটে শকুনির আগমন ঘটেনি, তাই কনিককে এসব জিজ্ঞেস করছেন। কুচুটে কনিক যেসব কুপরামর্শ দিলেন তা যেন ওই শকুনিরই আগমনী সঙ্গীত। আর ঠিক এর পরেই মহাভারতের কবি কি অপূর্ব দক্ষতায় জানাচ্ছেন
দুর্যোধন, শকুনি, কর্ণ আর দুঃশাসন মিলে বসেছেন পাণ্ডব বধের চক্রান্তে। তাহলে কবে এলেন শকুনি? মহাভারতে এই নিয়ে কোনো উল্লেখ না থাকায় আমরা অনুমান করতে পারি দ্রোণাচার্যের ব্যবস্থাপনায় ওই অস্ত্র দক্ষতার প্রদর্শনীর পর কোনো এক সময়ে শকুনি এসেছেন। রাজবাড়িতে তার পক্ষে আসন গেড়ে বসাটা কোনো সমস্যার নয়, কারণ ওই প্রদর্শনীর আসরেই দেখেছি দুর্যোধন তার ক্ষমতার বহরটা দেখিয়ে দিয়েছেন। ভীষ্ম বিদুর তো দূরের কথা, তার পিতা ধৃতরাষ্ট্রের অনুমতিরও কোনো তোয়াক্কা না করে অঙ্গরাজ্যের রাজা হিসেবে অভিষিক্ত করে দিয়েছেন কর্ণকে। সুতরাং মামা শকুনি যে দুর্যোধনের অন্দরমহলে সাদরে গৃহীত হবেন তাতে আর আশ্চর্যের কি আছে। শকুনি নিশ্চয়ই জানিয়েছেন তাকে ভবিষ্যতে তাকে রাজসিংহাসনে বসানোই তার লক্ষ্য। আর প্রায় প্রথম দিন থেকেই তিনি নেমে পড়েছেন তার কাজে। ছলে বলে কৌশলে এ রাজ্য থেকে পাণ্ডবদের নির্বাসিত করতে। মানব মনের অন্ধ গলিতে তিনি বিচরণ করতে পারেন স্বচ্ছন্দে। ভীষ্ম বিদুর নিশ্চয়ই ভালো চোখে দেখেননি শকুনির এই উপস্থিতিটা, কিন্তু কিছু বলতেও পারেননি, কারণ প্রথমত সে রাজার শ্যালক বলে সৌজন্য বা ভদ্রতার খাতিরে কিছু বলা যায় না। দ্বিতীয়ত শকুনির বিরুদ্ধে অভিযোগ করতে গেলে তো প্রমাণ চাই। শকুনি এতই ধূর্ত যে কখনো সামনেই আসেন না, এলেও নীরবে থাকেন। তিনি সব দেখেন, সব শোনেন, মনে মনে ফন্দি আঁটেন, কিন্তু বসে থাকেন প্রতিক্রিয়াহীন হয়ে। বরং বেশি ক্রিয়াশীল থাকেন দুর্যোধনের অন্তঃকক্ষে। দুর্যোধন যখনই ভাবছে পাণ্ডবদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেবেন, সেই প্রাথমিক পর্বেই নেমে আসে শকুনির কূট পরামর্শ। দুর্যোধন ক্ষত্রিয় পুরুষ, উদ্ধত, হিংসুটে, জেদি, ঈর্ষাকাতর। বুদ্ধির তীক্ষ্ণতা বা বিচার শক্তি আদৌ নেই। পাণ্ডব বিনাশের ইচ্ছা 16 আনা থাকলেও কিভাবে যে সেটা রূপায়িত করা যায় সবসময় সেটা ঠিক করে উঠতে পারেন না। সেই খামতিটুকু পূর্ণ করলেন শকুনি। তার বুদ্ধি এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা এতটাই যে দুর্যোধনকে নিয়ন্ত্রণে রাখা তার কাছে জলভাত। কর্ণ এবং ধৃতরাষ্ট্রকে সরাসরি প্রভাবিত না করলেও শকুনি দুর্যোধনের মাধ্যমে সেটা করলেন। হস্তিনাপুরের রাজনীতিতে তিনি ক্রমশ প্রভাব বিস্তার করতে শুরু করলেন। তার স্বভূমি সেই পার্বত্য আড়ালে আবডালে থেকে চূড়াগুপ্ত আক্রমণ করার মতোই। পাণ্ডবদের সকলকে জীবন্ত অগ্নিদগ্ধ করে মেরে ফেলার যে পরিকল্পনাটা করলেন দুর্যোধন, তার আগে নিজের নিভৃত কক্ষে বসে তিনি শকুনি, কর্ণ আর দুঃশাসনের সঙ্গে পরামর্শ করেছেন কাকে দিয়ে যতুগৃহ নির্মাণ করানো হবে, বারণাবতের মনোরম পরিবেশের গুণকীর্তন করে পাণ্ডবদের মন ভোলাতে কাদের নিযুক্ত করা হবে এবং অর্থ দিয়ে কিভাবে অমাত্য প্রজাদের হাতে রাখতে হবে। সবটা ধৃতরাষ্ট্রকে বা দুর্যোধনকে আমরা করতে দেখলেও এত নিখুঁত পরিকল্পনার পেছনে শকুনির বুদ্ধি থাকার সম্ভাবনাটাই বেশি। কেননা এই ষড়যন্ত্রকারী দুষ্ট চতুষ্টয় অর্থাৎ দুর্যোধন, শকুনি, কর্ণ আর দুঃশাসনের মধ্যে শকুনির নামটাই সবার আগে করেছেন মহাভারতের কবি, আর এটা হওয়াই স্বাভাবিক। পাণ্ডবদের বারণাবতে পাঠাতে পারলেও যতুগৃহে পুড়িয়ে মারার পরিকল্পনাটা ব্যর্থ হয়ে গিয়েছিল মহামতি বিদুরের তৎপরতায়। শকুনি, দুর্যোধনরা অবশ্য আনন্দে মশগুল ছিলেন পাণ্ডবরা মারা গেছে ভেবে। কয়েক বছর পরমানন্দে কাটানোর পর দুর্যোধনের স্বাদ জাগল বিবাহের। খবর পেলেন পঞ্চাল রাজ দ্রুপদ তাঁর কন্যা দ্রৌপদীর জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। সেখানে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, অশ্বত্থামার সঙ্গে শকুনি তার দুই ভাই বৃষক এবং বৃহদ্দলকে নিয়ে উপস্থিত হলেন। এই যে দুই ভাইয়ের নাম মহাভারতের কবি করেছেন, পরে আরও কয়েক ভাইয়ের নাম করবেন। আর এটাও সেই সঙ্গে মনে রাখবেন, অনেকে বলেন সব নাকি কারাগারে মারা গেছিল, একা শকুনি বেঁচে ছিল। একদম ভুল ধারণা। আবার পরে প্রসঙ্গক্রমে এটা জানাবো। যাই হোক, এখানে যে ভাইদের নিয়ে শকুনি এসে উপস্থিত হলেন সেটা নিশ্চয়ই লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করার দুঃসাহসে নয়, স্রেফ আনন্দ উপভোগ করতে। কিন্তু সেখানে যে এমন বিস্ময়কর এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাবে কে জানতো সেটা। দেখা গেল পাণ্ডবরা তো মরেইনি, উপরন্তু দ্রৌপদীকে পত্নী রূপে লাভ করে পাশে পেয়ে গেছে মহারাজ দ্রুপদের সাহচর্য।
রাজ্যের মানুষ যেমন এই সংবাদে আনন্দে উদ্বেল হয়েছে, তেমনি মুখ পুড়েছে ধৃতরাষ্ট্র দুর্যোধনের। শকুনি বুঝলেন এই মুহূর্তে তার কপট চাল কাজে আসবে না। তিনি খুব বুদ্ধি করে চলেন, আবেগে চলেন না। ধৃতরাষ্ট্রের সঙ্গে দুর্যোধন, কর্ণ, দুঃশাসন ও তার যে গোপন বৈঠক হলো, তাতে শকুনি একবারও মুখ খুললেন না। কিন্তু দুর্যোধন যে নানা রকম ছল কপটতা করে পাণ্ডব বধের উপায় বের করলেন, তাতে মনে হয় ভাগ্নেকে এসব কুচুটে বুদ্ধি মামারই দান। এরপরে যখন পাণ্ডবদের রাজ্য ভাগ দেওয়ার প্রস্তাব খুব জোরদারভাবে আলোচিত হতে থাকলো কৌরব সভায়, তখন বিদুর ধৃতরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, এই দুর্যোধন, কর্ণ, শকুনির কথা আপনি একদম শুনবেন না মহারাজ। এদের বুদ্ধি বালকের মতো। কৌরব সভায় একমাত্র বিদুরই বুঝতে পেরেছিলেন এবং স্পষ্ট কণ্ঠে জানিয়েছিলেন কপট শকুনির গতিবিধি। তবে শকুনি হাল ছাড়ার পাত্র নন। তার চোখের সামনে দিয়ে পাণ্ডবরা অর্ধরাজ্য নিয়ে চলে গেল, অবাসযোগ্য খাণ্ডবপ্রস্থকে পরিণত করে ফেলল ইন্দ্রলোক তুল্য ইন্দ্রপ্রস্থে। দিগ্বিজয় করে সমৃদ্ধ হলো বিপুলভাবে এবং পরিশেষে এলাহি আয়োজনে অনুষ্ঠিত হলো রাজসূয় যজ্ঞ। হস্তিনাপুর থেকে সকল আমন্ত্রিত ব্যক্তির মধ্যে শকুনিও ছিলেন। পাণ্ডবদের ঐশ্বর্য প্রতিপত্তি দেখে শকুনি বুঝে গেলেন পাণ্ডবরা অপরাজেয়, তাদের জব্দ করা সহজ নয়। রাজসূয় যজ্ঞ শেষে সকলে ফিরে গেলেও এমনকি ওই দুষ্ট চতুষ্টয়ের মধ্যে কর্ণ, দুঃশাসনও ফিরে গেলেন, কিন্তু রয়ে গেলেন দুর্যোধন আর শকুনি। শকুনি যে রইলেন তার কারণ আর কিছুই নয়, তিনি দুর্যোধনের মতিগতিটা ভালো বোঝেন, তাকে ভালোবাসেন। স্থূলবুদ্ধি দুর্যোধন যদি কোথাও কিছু অঘটন ঘটিয়ে বসেন, এই ভাবনাতেই শকুনি তাকে ছেড়ে যেতে পারলেন না। আরও একটা বিষয় ভাবার আছে, ওই চারজনের মধ্যে মতের মিল অনেক সময় এক হলেও এখানে একটু তফাৎ দেখা যাচ্ছে। ক্ষত্রিয় পুরুষ কর্ণ একজন আত্মাভিমানী ব্যক্তি, আদেকলের মতো ঘুরে বেড়ানো তার পোষায় না। আর দুঃশাসন পছন্দ করেন না পাণ্ডবদের, তাই তারা ফিরে গেছেন। দুর্যোধন যে সেখানে রইলেন তা পাণ্ডবদের অঢেল সম্পদ দেখার জন্য। এমন ঐশ্বর্য, শিল্প, স্থাপত্য তিনি এর আগে দেখেননি। নিজের চোখেই বিশ্বাস করতে পারছেন না দুর্যোধন। ঘুরে ঘুরে এইভাবে দেখা তার স্থূল বুদ্ধিরই পরিচায়ক। আর এই স্থূল বুদ্ধির কারণেই তিনি বারবার এখানে ওখানে ধাক্কা খেয়ে জলে পড়ে একেবারে বেইজ্জত হয়ে গেলেন। তার ঈর্ষা, রাগ, হতাশা সব বেড়ে গেল। ইন্দ্রপ্রস্থ দর্শন করে ভীম অর্জুনদের কাছে হাস্যাস্পদ হয়ে ভারাক্রান্ত হৃদয়ে হস্তিনাপুরের পথে পা বাড়ালেন দুর্যোধন। পিছনে পিছনে শকুনিও। শকুনি কখনো খুঁড়িয়ে চলতেন কিনা সেটা জানা নেই, পাওয়া যায় না এমন কোনো তথ্য। কিন্তু তিনি লক্ষ্য করলেন তার ভাগ্নের হাঁটার গতি ঠিক স্বাভাবিক নয়। এদিকে যাওয়ার কথা ভাবলেও চলে যাচ্ছেন অন্যদিকে। চোখ মুখ বিবর্ণ, বেশ অন্যমনস্ক। তাকে কিছু জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিচ্ছে না। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে শকুনি জিজ্ঞেস করেই ফেললেন, কি হলো কি তোমার দুর্যোধন? শুধু শুধু এমন দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে কোথায় চলেছ তুমি? দুর্যোধন ফেটে পড়লেন দুঃখে, হতাশায়। বললেন, মামা, আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই, আমার মরণই ভালো। যুধিষ্ঠিরের এত ঐশ্বর্য, প্রভাব আর সহ্য হচ্ছে না। তাদের বিনাশের জন্য কত চেষ্টা তো করলাম, কিন্তু সবই কপাল। আমরা ক্রমশ ক্ষয়ের পথে চলেছি, আর ওদের সমৃদ্ধি ক্রমশ বেড়েই চলেছে। আমাকে মৃত্যুবরণের অনুমতি দাও মামা। বাবাকে বলবে আমার ভীষণ মনস্তাপ হয়েছিল। শকুনি বুঝলেন দুর্যোধন ঈর্ষায় দগ্ধ হয়ে চরম হতাশ হয়ে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার মতো বুদ্ধিও তার নেই। যে রাজোচিত ক্রোধ এবং দুর্জয় সাহস দুর্যোধনের প্রধান বৈশিষ্ট্য, তাও এখন প্রায় অস্তমিত। এই অবস্থায় প্রথম প্রয়োজন তার মনের মধ্য থেকে হতাশা আর হীনমন্যতাকে দূর করা। তাই শকুনি ধীরে ধীরে বলছেন, যুধিষ্ঠিরের উপর এত রেগে যাওয়ার কোনো কারণ তো নেই তোমার দুর্যোধন। তারা তাদের কপালে করে খাচ্ছে, তুমি তো কম চেষ্টা করনি।
কত কৌশল করে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছ, কিন্তু কিছু কি হলো? শেষ পর্যন্ত তাদের অর্ধেক রাজ্য দিয়ে দিতেই হলো। তারপর তো দ্রৌপদীকে লাভ করে মহারাজ দ্রুপদকে পাশে পেয়ে গেল, সেই সঙ্গে কৃষ্ণকেও। তারা তাদের পৈতৃক অংশ লাভ করে নিজেদের ক্ষমতায় সেটাকে আরও বাড়িয়েছে। এ নিয়ে তোমার এত দুঃখের কি আছে? অর্জুন যে অগ্নিদেবকে তুষ্ট করে গান্ডীব, ধনুক, অক্ষয় তুনির, কপিধ্বজ রথ আর দিব্যাস্ত্র সব লাভ করেছে এবং নিজের ক্ষমতায় সব রাজাকে বশংবদ করে ফেলেছে, তা নিয়ে তোমার তো দুঃখ করার কোনো কারণ নেই। আর ওই যে রাজসভা ময়ে দানব কৃতজ্ঞতা বশত তৈরি করে দিয়েছে, তাতেও তো তোমার কেঁদে মরার কোনো কারণ দেখছি না। শকুনি খুব বুদ্ধি করে মেপে মেপে কথাগুলি বলছেন। দুর্যোধনের মনের হতাশা দূর করার পাশাপাশি তিনি বুঝতে চাইছেন তার মনোগত ইচ্ছাটা কি। সুযোগ সন্ধানী মানুষ এমনটাই হয়, কথার চালে অন্যের ভেতরের কথাটা বের করে আনে। দুর্যোধন বলেছিলেন, আমার কেউ নেই, আমার মরণও ভালো। এই কথার উত্তর দিচ্ছেন শকুনি, তুমি যে বললে তোমার কেউ নেই, এ একেবারে ভুল কথা। কারণ তোমার ভাইরা তোমার পাশে আছে, যারা সব সময় তোমার অনুগত। তাছাড়া মহাধনুর্ধর আচার্য দ্রোণ আছেন, কৃপ আছেন, অশ্বত্থমা আছে, কর্ণ আছে, আমি আছি, আমার ভাইরা আছে। এরা সবাই তো তোমার সহায়। এদের নিয়ে তুমি পৃথিবী জয় করো না কেন? তোমার ভাবনাটা কোথায়? দুর্যোধন এবার তার মনের ইচ্ছাটা পুরো প্রকাশ করে ফেললেন। তাহলে বলুন, এদের সবাইকে সহায় করে আমি পাণ্ডবদের জয় করার চেষ্টা করি? এদের জয় করলেই আমার সারা পৃথিবী জয় হয়ে যাবে। দুর্যোধন যে আসলে এটাই ভাবছেন সেটা বুঝে গেছেন আগেই শকুনি। এবার তার নিজের চালটি দিচ্ছেন, বলছেন, অত সহজ নয় ভাগ্নে। পাণ্ডবরা 5 জনই মহাধনুর্ধর, রণনিপুণ। তার সঙ্গে আছে আবার দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, সবার ওপরে কৃষ্ণ। এদেরকে যুদ্ধে পরাজিত করা দেবতাদেরও কম্য নয়। তবে একটা কাজ তুমি করতে পারো, এমন একটা উপায় আমি বলতে পারি যার মাধ্যমে তুমি যুধিষ্ঠিরকে জয় করতে পারো। দুর্যোধন অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠলেন। বলো মামা, বলো, কি সেই উপায়? শুধু দেখো আমার আত্মীয় বন্ধুদের যেন কোনো ক্ষতি না হয়। শকুনির পাতা ফাঁদে পা দিলেন দুর্যোধন। তার মানসিক অবস্থাটা শকুনি এমন এক স্তরে নিয়ে গেছেন যে তার প্রস্তাবটা টপ করে গিলে ফেললেন দুর্যোধন। তার সেই প্রস্তাবে না আছে বীরত্ব, না আছে ক্ষাত্রতেজ, না আছে রাজনৈতিক কৌশল। একেবারে আদিম সে এক কৌশল, যে কৌশলে তিনি সিদ্ধহস্ত। শকুনি বললেন, দুর্যোধন, যুধিষ্ঠির পাশা খেলতে বড্ড ভালোবাসে, কিন্তু পাশা খেলার কৌশলটাই জানে না। তুমি তাকে পাশা খেলতে ডাকো, সে না এসে পারবে না। আর পাশা খেলায় আমার সঙ্গে পেরে উঠবে ত্রিভুবনে এমন একজনও নেই। অতএব যুধিষ্ঠিরকে পাশা খেলায় নিমন্ত্রণ করো। তোমার হয়ে আমি ফেলবো পাশার দান, আর তার সমস্ত সম্পদ রাজলক্ষ্মী তোমার হাতে তুলে দেবো। তুমি শুধু তোমার বাবাকে রাজি করাও, তার অনুমতি পেলে আমি অবশ্যই তাদের হারিয়ে দেব, সব ঐশ্বর্য তখন তোমার হয়ে যাবে। যুধিষ্ঠির যে পাশা খেলতে ভালোবাসেন এমন তথ্য আমরা ইতিপূর্বে মহাভারতে পাইনি। ইতিপূর্বে মহাভারতে কোথাও এর কোনো উল্লেখ নেই। রাজসূয় যজ্ঞে সেকালে রাজারা বিনোদন হিসেবে পাশা খেলতেন। এমন হতে পারে রাজসূয় যজ্ঞের সময় কোনো এক অবকাশে শকুনি হয়তো যুধিষ্ঠিরকে পাশা খেলে দেখতে পারেন, যদিও এর কোনো উল্লেখ নেই। শকুনি এও জানেন, ক্ষাত্র ধর্ম অনুসারে কোনো রাজা যুদ্ধ বা পাশা খেলায় আহ্বান উপেক্ষা করতে পারেন না, যুধিষ্ঠিরও পারবেন না। যুধিষ্ঠির যে নিষ্ঠা সহকারে ধর্মপথে চলেন এ ব্যাপারে কিন্তু কোনো সংশয় নেই শকুনের। কারণ পরবর্তীকালে একসময় দেখি দুর্যোধন যখন আশঙ্কা প্রকাশ করছেন যুধিষ্ঠির বনবাসব্রত ভেঙে ফিরে এসে আক্রমণ করবেন, তখন তাকে আশ্বস্ত করেছিলেন শকুনি। বলেছিলেন ধর্মপথ ত্যাগ করার লোক অন্তত যুধিষ্ঠির নন। যুধিষ্ঠির যে সত্যি ধার্মিক ব্যক্তি এই বোধটা কিন্তু শকুনির ছিল। তাই শকুনির দৃঢ় ধারণা যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান করলে সে আসবেই। শকুনি দেখছেন
ভীম অর্জুনদের মতো মহাবীর থাকতে যুদ্ধ করে পেরে ওঠা যাবে না, যা করতে হবে এই পথেই। দুর্ধর্ষ পাণ্ডবদের লৌহ দৃঢ় ব্যূহ মধ্যে এই ছিদ্র পথেই অবলীলায় প্রবেশ করতে পারবেন কাল নাগিনী সম শকুনি। দুর্যোধনের স্বপ্ন সফল করতে কর্ণের অস্ত্রশক্তি নয়, তিনি প্রয়োগ করবেন তার অক্ষ শক্তি। দুর্যোধনের স্বার্থ সিদ্ধিতে নিজের বুদ্ধি ও দক্ষতাকে কাজে লাগাতে পারলে হস্তিনাপুরে তার আসনটা একেবারে পাকা হয়ে যাবে। এতে ধর্মনিষ্ঠ নিষ্পাপ এক মানুষকে সর্বশান্ত করে পথে বসিয়ে দিতেও তার কোনো হেলদোল নেই। এমনিতে শকুনি অত্যন্ত সংকীর্ণ মনের মানুষ। দুর্যোধনের সঙ্গে থেকে থেকে তার মধ্যকার পাণ্ডব বিদ্বেষ জেগে উঠেছে প্রবলভাবে। স্থূলবুদ্ধির দুর্যোধন যা মনের মধ্যে চেপে রাখতে না পেরে প্রকট করে ফেলেন দৃষ্টিকটুভাবে, আর ধুরন্ধর বুদ্ধির অধিকারী শকুনি সেই সব চেপে রাখছেন নিজের মনের মধ্যে, প্রয়োজনের সময় ব্যবহার করবেন বলে। স্বার্থান্বেষী মানুষের প্রকৃতি হলো নিজের বা নিকটজনের স্বার্থ সিদ্ধি করতে ন্যায় নীতির তোয়াক্কা না করে নিজের কার্য সিদ্ধি করা, ওসব ভাবনা এদের মাথাতেই আসে না। শকুনির পক্ষে সুবিধে হলো এই, হস্তিনাপুরের রাজসিংহাসনে বসে আছেন ধৃতরাষ্ট্রের মতো এক দুর্বল চিত্র এবং পুত্র স্নেহে অন্ধ মহারাজ। তার দুর্বলতম স্থান দুর্যোধনকে দিয়ে পাশা খেলার প্রস্তাব করিয়ে নিয়ে সেটাকে কার্যকর করানো কঠিন নয়। দুর্যোধনের শরীরে ক্ষত্রিয় রক্ত বইছে। প্রথমে এমন একটা প্রস্তাব শুনে দুর্যোধনের কিন্তু কেমন কেমন লাগলো, ঠিক পছন্দ হলো না। পরে যখন ভেবে দেখলেন এতে পাণ্ডবদের সর্বশান্ত করা যাবে, তখন মেনে নিলেন। কিন্তু নিজের মুখে পিতাকে বলতে সংকোচ বোধ করছেন। যে দুর্যোধনকে আমরা বজ্জাত বদমাইশ ভাবি, তার মধ্যেও এই নৈতিকতাটুকু আছে যে এই জিনিসটা ঠিক নয়। কিন্তু পাণ্ডবদের সঙ্গে ঈর্ষা হিংসার কারণে যদি দুর্যোধন এটা ভাবছেন, শেষ পর্যন্ত স্থির হলো দুজনেই যাবেন ধৃতরাষ্ট্রের কাছে। কিন্তু প্রথমেই পাশা খেলার কথা তুলবেন না, ধাপে ধাপে এগোবেন। ধৃতরাষ্ট্রকে কোন কথা কিভাবে বললে কার্যোদ্ধার হবে তা শকুনি খুব ভালো করে জানেন। তিনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলছেন, দুর্যোধনের আগে শকুনি বলছেন, মহারাজ, আপনার ছেলের দিকে একটু খেয়াল রাখুন। সে যে চিন্তায় চিন্তায় একেবারে রোগা হয়ে যাচ্ছে, গায়ের রং কেমন মলিন হয়ে গেছে। আপনার বড় ছেলে বলে কথা, শত্রুদের জ্বালায় সে যে অসহ্য দুঃখ যন্ত্রণা ভোগ করছে মহারাজ, আপনি তার কি একটু খবরও রাখবেন না? শুধু এইটুকু বলেই শকুনি চুপ করে গেলেন। একেবারে হিসেব করা কথা, ধৃতরাষ্ট্রকে টলিয়ে দিতে এইটুকুই যথেষ্ট। খুব স্বাভাবিকভাবেই পুত্রের চিন্তায় ব্যাকুল হয়ে উঠল পিতা। তার সমস্ত খবর জানতে শুরু করলেন, কিসের অভাব, কেন তার এত কষ্ট। এসে গেল দুর্যোধনের মনের কথা বলার সুযোগ। শকুনি এইভাবে পথটা তৈরি করিয়ে দেন, যার উপর দিয়ে রাজকীয় মেজাজে হাঁটবেন দুর্যোধন। দুর্যোধন তার মনের জ্বালা যন্ত্রণা অসম্মান সব উগড়ে দিলেন পিতার কাছে। যুধিষ্ঠিরের রাজ ঐশ্বর্য প্রবল প্রভাব প্রতিপত্তি পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যক্ত করলেন এবং শেষ পর্যন্ত যেটা নিজের মুখে বলবেন না বলেছিলেন, অন্তর্জ্বলনের তাড়নায় সেই পাশাখালের ইচ্ছের কথাটাও বলে দিলেন। ধৃতরাষ্ট্র প্রথমে হতবাক হয়ে গেলেন। দেখুন, হস্তিনাপুর রাজবংশের এই যে দুই ব্যক্তি ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন, তারা কিন্তু প্রথমে পাশা খেলার কথা ভাবতেই পারেনি। এসব ওই কুচুটে শকুনের কারসাজি। দুর্যোধনকে তখনই ধৃতরাষ্ট্র সম্মতি দিতে পারলেন না। বললেন বিদুরের সঙ্গে আলোচনা করে তার সিদ্ধান্ত জানাবেন। এই নিয়ে পিতা পুত্রের মধ্যে বেশ তর্ক বিতর্ক চলল। একটা সময় তো দুর্যোধন বেশ কড়া কথা শুনিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ ধরে এসব চলল। শকুনি কিন্তু আর কোনো কথা এখনো বলেননি। শেষে দুর্যোধন যখন হতাশ হয়ে বলছেন, পাণ্ডবরা ক্রমশই সমৃদ্ধ হচ্ছে আর আমাদের উন্নতির কোনো লক্ষণই দেখছি না, এইভাবে যন্ত্রণা ভোগ করে আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই, তখন মুখ খুললেন শকুনি। বললেন অল্প কয়েকটা কথা, কিন্তু যার ধার এবং ভার যথেষ্ট। শকুনি বললেন, দুর্যোধন,
তুমি যুধিষ্ঠিরের যে সমৃদ্ধি দেখে এত কষ্ট পাচ্ছ, সে সব আমি তুলে দেব তোমার হাতে। তুমি ডেকে নিয়ে এসো যুধিষ্ঠিরকে। আমি পাশা খেলাটা খেলতে যেমন জানি, পণ তেমনি রাখতেও জানি। কোনো যুদ্ধ বিবাদ হবে না, শুধু পাশার দানেই আমি পাণ্ডবদের সর্বশান্ত করে দেব। পাশা খেলাটাকে ক্ষত্রিয়ের মর্যাদায় তুলে দিতে গিয়ে শকুনি বলছেন, তুমি জেনে রাখো দুর্যোধন, পণই হলো আমার ধনুক, পাশার ঘুঁটিগুলো হলো আমার বাণ, পাশার চাল হলো সেই ধনুকের ছিলা, এবং আসনি হলো আমার রথ। শকুনি বলতে চাইছেন, ধনুকের সঙ্গে যেমন যুক্ত রয়েছে ধনুকের ছিলা বা গুণ, তেমনি পণ অনুসারে পড়বে পাশার দান। যে সংখ্যার ডাক তিনি দেবেন, মুখে যে সংখ্যাটা উচ্চারণ করবেন, সেই সংখ্যাটাই আসবে তার ফেলা দান থেকে। কতখানি আত্মবিশ্বাস দেখুন। বাণের গতি যেমন নির্ভর করে ধনুকের ছিলার ওপর, তেমনি শকুনির পাশা পড়বে পণ অনুসারে। সত্যিই তো, এমন যোদ্ধার আসনকে তো রথ বলতেই হয়। শকুনির কথা শেষ হওয়া মাত্র আবারও দুর্যোধন বায়না ধরলেন, এই খেলার আয়োজন করতেই হবে। নানা অযুক্তি কুযুক্তি দিয়ে চাপ সৃষ্টি করলেন ধৃতরাষ্ট্রের ওপর। পাশা খেলার ব্যাপারে তিনি যেসব যুক্তির অবতারণা করলেন, তাতে বোঝা যায় শকুনি এইসব ঢুকিয়েছেন তার মাথায়। এর সঙ্গে যুক্ত হয়েছে তার নিজের জেদ, নাছোড়বন্দা মনোভাব, এইসব। ধৃতরাষ্ট্র আর কি করেন, পুত্র স্নেহে অন্ধ তিনি। অন্যায় হচ্ছে জেনেও, ভবিষ্যতে এর বিষময় ফল ভুগতে হবে জেনেও বাধ্য হয়ে মত দিলেন। বিদুরের বারংবার নিষেধও তিনি শুনলেন না। এই বিদুরকেই তিনি আদেশ দিলেন যুধিষ্ঠিরকে সুহৃদ্দূতে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ পরিবেশে পাশা খেলার জন্য ডেকে আনতে। স্বপ্ন সফল হতে চলেছে শকুনির। প্রস্তুত হচ্ছে তার বিজয় রথ। তার আনন্দ আর দেখে কে? ম্রিয়মান চিত্তে বিদুর যুধিষ্ঠিরকে গিয়ে জানালেন ধৃতরাষ্ট্রের আমন্ত্রণ। শুনেই যুধিষ্ঠির চমকে উঠলেন, বললেন, পাশা খেলায় সবসময় ঝগড়াঝাঁটি হয়, কোন বুদ্ধিমান লোক পাশা খেলতে চায়? যুধিষ্ঠির জানতে চাইলেন, পাশা খেলার জন্য কারা সেখানে থাকবে? বিদুর যখন বললেন, গান্ধারের রাজপুত্র পাশা খেলায় সিদ্ধহস্ত শকুনি তো আছেনই, সেই সঙ্গে আছেন চিত্রসেন, সত্যব্রত, পুরুমিত্র, জয়, এরাও। তখন যুধিষ্ঠির বুঝতে পারলেন ধৃতরাষ্ট্রের উদ্দেশ্য সৎ নয় এবং খেলাটাও আদৌ সহজ হবে না। যুধিষ্ঠির বললেন, আপনি যাদের নাম বললেন তারা তো সব ধূর্ত জুয়ারি, আর সমস্ত সর্বনাশের মূল তো পাশা খেলা। শকুনির সঙ্গে পাশা খেলার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু কি করি? আমার পিতৃতুল্য স্বয়ং মহারাজ ডেকে পাঠিয়েছেন এবং পাশা খেলার আমন্ত্রণ জানালে তা তো গ্রহণ করতে হয়। অগত্যা যেতেই হবে আমাকে। শকুনি যে বলেছিলেন যুধিষ্ঠির পাশা খেলতে ভালোবাসেন, কই তার তো কোনো লক্ষণ দেখছি না। শকুনির এমনটা মনে হতে পারে। অনেকেই বলবেন, শকুনির কি মনে হলো তাই নিয়ে যুধিষ্ঠির চরিত্র আলোচনার কোনো প্রয়োজন নেই। শকুনি কেমন আমরা জানি, কিন্তু তর্কের খাতিরে যদি শকুনির কথাটাকে সত্যি বলে ধরেও নিই, তাহলে আমাদের এটা অন্তত বুঝতে অসুবিধে হয় না, পাশা খেলতে যদি ভালোবেসেও থাকেন যুধিষ্ঠির, সেটা শকুনিদের মতো জুয়ারির খেলা নয়, রাজার মতো খেলা। এই যেমন তাস খেলা আমরা অনেক সম্ভ্রান্ত পরিবারে খেলতে দেখেছি, বন্ধুদের নিয়ে বসে সবার সঙ্গে খেলছে, এমনকি নিজের পরিবারের সঙ্গেও খেলছে, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আধো আলো আধো অন্ধকারে আড়ালে আবডালে বসে সামনে টাকার গোছা সাজিয়ে যখন সেই তাস খেলা হয়, তখন তাকে কিন্তু তাস খেলা বলে না, ওটাকে বলে জুয়া। যুধিষ্ঠিরের পাশা খেলা আর শকুনির পাশা খেলার মধ্যে এটাই তফাৎ। যুধিষ্ঠির বিদুরের সঙ্গে সপরিবারে উপস্থিত হলেন হস্তিনাপুরে। সমস্ত গুরুজনকে প্রণাম নিবেদন করে কুশল জিজ্ঞেস করলেন। সে রাত্রি প্রাসাদে বিশ্রাম নিয়ে পরদিন তিনি সকালে ভাইদের নিয়ে উপস্থিত হলেন রাজসভায়। এই প্রসঙ্গে পাশা খেলা সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিবেদন করা যাক। মহাভারতের প্রেক্ষাপটে হঠাৎ করে এই পাশা খেলা চলে এলো, এইটা ভাবা ভুল। এর একটা পূর্ব ইতিহাস আছে, যেটা এই পর্বের আগে সেভাবে মহাভারতে বলা নেই।
অন্যত্র আমরা পাচ্ছি ভারতবর্ষে পাশা খেলার সূত্রপাত হয়েছিল মহাভারতেরও কয়েক হাজার বছর আগে, সেই ঋগ্বেদের সময়। মুনি ঋষিরা পাশা খেলতেন। ঋগ্বেদের অক্ষসূত্রে ঘুঁটি চালিয়ে পাশা খেলার উল্লেখ রয়েছে। প্রথম দিকে ঘুঁটি তৈরি হতো ত্রিফলার অন্যতম বয়রা দিয়ে। তখন এর গায়ে কোনো সংখ্যা লেখা থাকতো না, সেটা ছিল জোড় বিজোড়ের খেলা। পাশা খেলার ওটা প্রাথমিক রূপ। তারপর বিবর্তনের পথ পেরিয়ে মহাভারতের যুগে যে পাশা খেলার বিবরণ পাওয়া যাচ্ছে তা অনেকটা আধুনিক। খেলার নিয়মটা ছিল মোটামুটি এই রকম। প্রথমে একজন হাঁক দিয়ে তার পছন্দের দানটি বলতো। এই দান বা ডাককে বলা হতো গ্লহ। পরবর্তীকালে শব্দটি দাঁড়ালো গ্রহ। এই ডাক যত নিখুঁত হবে জয়ের সম্ভাবনা তত বাড়বে। যে পাত্রে ঘুঁটিগুলো রাখা থাকতো তার নাম হচ্ছে অক্ষাবাপন। তাতে যতগুলো ঘুঁটি থাকতো তাদের মোট সংখ্যাকে বলা হতো দূরদর। ডাক দেবার পর অক্ষাবাপন থেকে ঘুঁটি নিয়ে যেখানে দান ফেলা হতো তার নাম অধিদেবন বা ইরিন। ডাক অনুসারে সঠিক দান পড়লেই সেই ব্যক্তি চালে জিতল। ঋগ্বেদের অক্ষসূত্রে যে ত্রিপঞ্চাশৎ শব্দটি আছে, কোনো মত অনুসারে তার অর্থ 53, আবার কোনো মত অনুসারে 3 গুণিত 50 অর্থাৎ 150, অর্থাৎ এতগুলো ঘুঁটি নিয়ে পাশা খেলা হতো। রাজসূয় যজ্ঞে সর্বাধিক 1000টা এবং সর্বনিম্ন 100টা ঘুঁটি নিয়ে খেলা হতো। অগ্নাদেহ যাগেও থাকতো কমপক্ষে 100টা ঘুঁটি। অর্থাৎ এই পাশা খেলায় প্রচুর ঘুঁটি থাকতো। এতগুলো ঘুঁটিকে একত্রে বলা হতো দূরদর। এই শব্দটি কৃষ্ণ, বিদুর এবং যুধিষ্ঠিরের কথার মধ্যে পাই। দূরদর শব্দটির ব্যাখ্যা প্রসঙ্গে বিশিষ্ট মহাভারত গবেষক শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুড়ী একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লিখছেন, দুহ অর্থাৎ খারাপ, আর উদর মানে পেট। তার মানে কি পাশার ঘুঁটির মধ্যে এমন কিছু কি পুড়ে দেওয়া যেত যাতে জুয়ারির ইচ্ছে মতো দানটি পড়ে? লোকেও তো সেই নিন্দেই করে যে শকুনি মামা ছল করে তার পাশার ঘুঁটির মধ্যে ধাতুপিণ্ডের সঞ্চয় পুড়ি দিয়েছিলেন। কেউ বা বলেন তার ঘুঁটির ভিতর পোড়া ছিল গুবরে পোকা অথবা তার পিতার অস্থি, যাতে শকুনির ইচ্ছা মতো দান পড়ত। সত্যি কথা শুনুন, মূল সংস্কৃত মহাভারতে এসব আজগুবি গপ্প নেই, এবং পড়ে যাওয়া দানও শকুনির ইচ্ছে মতো উল্টে পড়ছে, এসব কথা মহাভারতে কোথাও নেই, লিখছেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। আরও বলছেন, আর দূরদর মানেও তাই এমন কোনো সৃষ্টি ছাড়া অর্থে ব্যবহৃত নয়। আসলে পাশা খেলায় যাদের হার হতো তারাই পাশা খেলার নাম দিয়েছিল দূরদর, অর্থাৎ পাশার ঘুঁটির মধ্যে কু আছে। সে যে কখন কষ্ট দেবে তা শুধু জানে ওই ঘুঁটির চিত হয়ে পড়া পেটটি, যার ওপর কোনো সংখ্যা লেখা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশার ঘুঁটিগুলো ছিল 4 রকমের, লাল, নীল, কালো এবং হলুদ। যেখানে এই ঘুঁটি দিয়ে দান ফেলা হতো, যাকে বলা হতো অধিদেবন বা ইরিন, সেটি কেমন ছিল তা নিয়ে নানা মত রয়েছে। একেবারে বৈদিক যুগে মুনি ঋষিরা যখন খেলতেন তখন হয়তো মাটিতে ছক কেটে খেলা হতো। আমরা ছোটবেলায় দেখেছি বাঘবন্দি খেলা হয় মাটিতে ছক কেটে, অনেকটা ওই রকম। পরে বস্ত্রখণ্ডের ওপরে খেলা হয়েছে। আবার হরপ্পা মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ থেকে পোড়ামাটির তৈরি নকশা কাটা ছকও পাওয়া গেছে। পাথরের ওপর খোদাই করা নকশা কাটা বোর্ডও। এই ছক অনেকটা এই ধরনের হতো, 6x6, 8x8 বা 10x10। মহাভারতের যেটি পরিশিষ্ট অংশ হরিবংশ, সেখানে দেখা যাচ্ছে কৃষ্ণের দাদা বলরাম 8x8 ছকের একটি গেম বোর্ডের ওপর পাশা খেলেছিলেন, একেবারে পণ রেখে। অর্থাৎ বুঝতেই পারছেন যে মহাভারতে পাশা খেলাটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা তখন চলতো। আমরা যে ধরনের পাশার ঘুঁটির কথা জানি, অর্থাৎ আয়তাকার, সরু ও বিন্দু চিহ্নিত, এছাড়া আরও এক ধরনের ঘুঁটির সন্ধান পাওয়া গেছে হরপ্পা মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ থেকে। পোড়া মাটির তৈরি এই ঘুঁটিগুলো এখনকার অনেকটা লুডোর ছক্কার মতো, যার সংখ্যাসজ্জা 1:2, 3:4 এবং 5:6। পরবর্তী পর্বে এটি বিবর্তিত হয়ে দাঁড়ায় 1:6, 3:4 এবং 2:5।
বিস্তৃত গবেষণা করে নৃসিংহপ্রসাদ বাবু জানিয়েছেন, মহাভারতের কালে আরও এক ধরনের পাশা খেলার চল ছিল, সেটাতেও দক্ষ ছিলেন শকুনি। সেটায় ঘুঁটিতে বিন্দু সজ্জা ছিল অন্য রকম এবং দান হতো 4 রকমের: সত্য বা কৃত, ত্রেতা, দাপর এবং কলি। ঘুঁটিগুলো গোনার পর 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তবে সেটা হলো সর্বোচ্চ দান কৃত বা সত্য। ভাগশেষ 3 হলে ত্রেতা, 2 হলে দাপর এবং 1 হলে কলি, যা সবচেয়ে নিকৃষ্ট। বলরাম যে পণ রেখে পাশা খেলেছিলেন সেটা ছিল এই ধরনের এবং তাতে তিনি বিরাট জয়লাভ করেছিলেন। বোঝাই যাচ্ছে এখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘুঁটি গুণে অঙ্ক কষে ফেলার ওপরেই নির্ভর করছে জয়লাভ। এমনকি ঘুঁটি গোনার সময় আঙুল চালানোর কারসাজিতে ঘুঁটির অবস্থান বদলে দিয়ে প্রার্থিত সংখ্যাটি লাভ করাও সম্ভব। এসব তারাই করত যারা দীর্ঘদিন ধরে নিয়মিত পাশা খেলে হাত পাকিয়ে ফেলেছিল। বলা বাহুল্য, সেকালে যুধিষ্ঠির তো অনেক দূরের কথা, এ ব্যাপারে শকুনির ধারে পাশে আর কেউ ছিল না। দীর্ঘদিনের নিবিড় অনুশীলনের মাধ্যমে শকুনি খেলাটিকে দারুণ রপ্ত করেছিলেন। আর ধরা না পড়লে চুরিবিদ্যা যেমন মহাবিদ্যার আখ্যা পায়, তেমনি শকুনির চাতুরিও তাই অসাধারণত্ব লাভ করেছে। তার কপটতার রহস্য এইখানে, দান গোনার সময়। শকুনি চরিত্র আলোচনা করতে গিয়ে তার পাশা প্রসঙ্গ যে এতটা বলতে হলো, তার কারণ প্রাচীন ভারতে ক্রীড়া বিনোদনের অন্যতম অঙ্গ ছিল এই পাশা, সেটি বোঝানোর জন্য। এই পাশা খেলার ধরন নিয়ে আলোচনাটি আর দীর্ঘায়িত না করে শেষ করছি আকর্ষণীয় একটি তথ্য দিয়ে। সেই তথ্যটিও দিয়েছেন শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। তিনি লিখছেন, আমাদের আধুনিক দাবা খেলার পিতৃপুরুষ হল চতুরঙ্গ। বিখ্যাত আর.সি. বেল সাহেব তার বোর্ড অ্যান্ড টেবিল গেমসের বইখানাতে চেস গ্রুপ বিভাগটি লিখতে গিয়ে প্রথমেই লিখেছেন, অ্যাবাউট দ্য 5th century AD, the Ashtapada board was used for a new game, Saturanga. ঐতিহাসিক A.L. ব্যাসাম স্বীকার করেছেন, ভারতবর্ষের চতুরঙ্গ খেলাই পরবর্তীকালে পাচার হয়ে যায় পারস্যে, এবং পারস্য যখন আরবদের কাছে হেরে গেল তখন এই খেলাটাই সমস্ত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, তথা চতুরঙ্গের অপভ্রংশিক পরিবর্তন ঘটে শতরঞ্জ নামে। কিন্তু সাহেব যেটা বলেননি সেটা হলো, মহাভারতের শকুনিই ছিলেন আধুনিক দাবা খেলার প্রথম পিতৃপুরুষ। শকুনির চরিত্র তাই মহাভারতের রাজনৈতিক চেতনায় না দেখে দেখা উচিত দাবা খেলার প্রথম গ্র্যান্ড মাস্টার হিসেবে। অথবা রাজনৈতিক কূটবুদ্ধিটাও যদি শকুনির অক্ষক্রীড়ার মধ্যে অনুস্যূত হয়েও থাকে, তবে শকুনির নামকরণ করতে হবে অন্যভাবে। অতি আধুনিক ভাষায় সেটা হলো মহাভারতের শতরঞ্জ কি খিলাড়ি। মহাভারতের প্রধান ঘটনা মূলত দুটো, পাশা খেলা এবং তার ফলশ্রুতি হিসেবে কুরুক্ষেত্র যুদ্ধ। প্রথম ঘটনাটি রয়েছে মহাভারতের সভা পর্বে। এই পর্বের সূচনায় জরাসন্ধ বিজেতা ভীমের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও শেষ পর্যন্ত এই পর্বের নায়ক হয়ে উঠেছেন শকুনি। তার বিখ্যাত পাশা খেলার রহস্য বুঝতে না পারলে মহাভারতটা কিন্তু বোঝা যাবে না। যে কোনো খেলার মধ্যেই শট ধূর্ত খেলোয়াড়রা জেতার জন্য নানা রকম কৌশলের আশ্রয় নেয়। সেগুলি নীতিবিরুদ্ধ হলেই আমরা সেটাকে কপটতা বলি। মহাভারতে বহু জায়গায় বলা আছে শকুনি কপট চালে যুধিষ্ঠিরকে বারবার হারিয়েছেন। এমনকি খেলা চলাকালীন শকুনির সামনেই বিদুর সোচ্চারে বলেছেন এ কথা, যুধিষ্ঠিরও বলেছেন। ঠান্ডা মাথার খুনি শকুনি এসবের কোনোই উত্তর দেননি। তাঁর হয়ে দুর্যোধনই যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছেন। আমাদের প্রশ্ন হলো, শকুনির কপটতাটা কী রকম? এই নিয়ে বিভিন্ন বিদ্বজ্জনদের বিভিন্ন মত রয়েছে। এমনিতে মনে হয় পাশা খেলায় শকুনি এতটাই ওস্তাদ ছিলেন যে বিনা কপটতাতেই তিনি যুধিষ্ঠিরকে হারিয়ে দিতে পারতেন। এটা একালের মতো সেকালের সকলেই জানত।
কিন্তু বিদুরের সন্দেহ হয়েছিল এই কারণে অত দান ফেলা হলো, শকুনির সবকটা দানই সঠিক পড়ল। ভালো খেলোয়াড়েরও তো অন্তত একবার ভুল হয়। সন্দেহটা এখানেই। প্রথম 10টা চাল শকুনির একদম নির্ভুল কি করে হয়? শকুনি আসলে নিজের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য যুধিষ্ঠিরকে একটাও সুযোগ দিতে চাননি। তিনি চেয়েছেন নিরঙ্কুশ জয়। তার জন্যই তার কৌশল প্রয়োগ বা কপটতা। কপটতা কোন পর্যায়ের হতে পারে তার বেশ কিছু দৃষ্টান্ত আছে মহাভারতে এবং অন্যান্য গ্রন্থে। সেই সব আজ আর বললে সময় অতিক্রান্ত হয়ে যাবে, বলবো আগামী দিন, এবং সেই বিখ্যাত পাশা খেলা সভার কথা। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।